সহজ জিনিস সহজভাবে শিখবো, সহজ জিনিস কঠিন ভাবে শেখার কোনো প্রয়োজন নাই, একদম অপ্রয়োজনীয়। সহজ জিনিস সহজভাবে শেখাই হচ্ছে প্রয়োজনীয়। তো দেখো, আমরা কদাগ আর খদাগ তোমার মুখস্থ আইটেম হিসেবে ধরে নিলাম। কদাগ আর খদাগ এটা তুমি বই পড়ে এবং তোমার কদাগ এবং খদাগ বোর্ড কোশ্চেন গুলা পড়ে তুমি ওকে করে নিবা, বুঝছো? বাট আমার যেটা আজকে আমার যে টার্গেট সেটা হলো গদাগ এবং ঘদাগের ভয়কে কাটানো। দেখো আমার এখানে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, গদাগের টপিকটা আগে দেখো। গদাগে কোন টপিক থেকে প্রশ্ন আসছে? টপিকটা হলো 1 নং পাত্রের দ্রব্যের মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো। তো 1 নং পাত্র ধরে নিলাম এইটা, এটা 1 নং পাত্র। আচ্ছা, এইটা হচ্ছে আমার 2 নং পাত্র। তো এখন কথা হলো 1 নং পাত্রের দ্রব্যের দ্রব্য কোনটা, 1 নং পাত্রের দ্রব্য কোনটা? 1 নং পাত্রের দ্রব্য কিন্তু এইটা, এইটা হলো 1 নং পাত্রের দ্রব্য। তাহলে 1 নং পাত্রের দ্রব্য কোনটা আমি বলি, Na2CO3, এটা হচ্ছে 1 নং পাত্রের দ্রব্য। বলো। ক্লাস রেকর্ড করছো? হ্যাঁ। কি আপনি কি আবার ক্লাস রেকর্ডিং দিলে সেটা শোনা যাবে না এরকম কিছু? না। তাহলে নিশা, তোমার লাইভ ক্লাস করতে ভালো লাগে না রেকর্ডেড ক্লাস করতে ভালো লাগে? হ্যাঁ, লাইভ ক্লাস করে দেখো নেই মানে? আমি করিনি কোনোদিন লাইভ ক্লাস। তো এটা কি ক্লাস? ওই হইলো ও সরি সরি, মানে রেকর্ডেড ক্লাস ভালো লাগে বেশি, আপনি বেশি বেশি। তো এখন কথা হচ্ছে যে দেখো। আচ্ছা ভাই, কি পড়াচ্ছিল? কোনটা? আমি একটু মুখে পানি দিয়ে। নিশাত, এইগুলা করলে কিন্তু তোমার পড়ার ফ্লো নষ্ট হবে, আবার বলে দিচ্ছি। শুরু করেন তো। আমি শুরু করছি, দেখো। নিশাত, আমি আবারও বলছি, বি সিরিয়াস, সিরিয়াস হতে হবে। যদি সিরিয়াস না হও পরবর্তীতে তুমি কিন্তু, এখন তোমার বলবো না অবশ্য কি হবে, কিন্তু পরে বুঝতে পারবা যে কি হলো সিরিয়াস না হওয়ার ফলে। যাই হোক, দেখো, তোমাকে আমি বলি যে এই যে আমরা যেটা করব, তো এখন এটা মনে করো আমাদের 1 নম্বর দ্রবণ, এটা মনে করো আমাদের 2 নম্বর দ্রবণ, বুঝছো? তো 1 নম্বর দ্রবণ আর 2 নম্বর দ্রবণ, এখন তোমাকে বলছে যে 1 নং পাত্রের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তো 1 নং পাত্রের দ্রব্যের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তো 1 নং পাত্রের দ্রব্য এইটা। তো আমি এখন কি করব, আমি দ্রব্যটা লিখে নিই। কোনটা? Na2CO3, এটা হলো 1 নং পাত্রের দ্রব্য, বুঝছো? এটা হলো আমাদের 1 নং পাত্রের দ্রব্য। তো এখন বলেছে যে এর পরমাণু সংখ্যা কত নির্ণয় করতে, এর অণু সংখ্যা নির্ণয় করতে বলি নাই। আচ্ছা, আমি তোমার অণু আর পরমাণুর মধ্যে ছোট্ট একটা পার্থক্য বোঝাই। তো এইটা নিয়ে কিন্তু সমস্যা ফেস আমিও করতাম এক সময়, যে অণু আর পরমাণু না বোঝার কারণে অ্যান্সার ঠিকঠাক করতে পারতাম না। যেমন এখন আমি যদি বলি যে H2O, এটা কি আসলে? H2O, দেখো, এটা কিন্তু একটা যৌগ, নট মৌল। মৌল কি? মৌল হলো একটা মাত্র একই একই টাইপের পরমাণু থাকতে হবে। এখানে দেখো পরমাণু কয়টা আছে, ভালো করে দেখো তো। এখানে পরমাণু আছে কিন্তু এই যে একটা, দুইটা। তো এখানে পরমাণুর অস্তিত্ব আছে দুইটা, তার মানে এটা কিন্তু মৌল না, এটা হচ্ছে যৌগ। তো এখন আমি যদি তোমার বলি যে এখানে আমাদের পরমাণু সংখ্যা নির্ণয় আর অণুর সংখ্যা নির্ণয় কি, এখন আমি যদি অণুর সংখ্যা বলতাম, যে মনে করো যে আমি তোমার বললাম যে এক মোল H2O তে কত অণু, কতটি অণু আছে, কতটি অণু আছে, এইটা দ্বারা আমি বুঝাতে কি চাতাম, এইটা দ্বারা আমি বুঝাতে চাচ্ছিলাম 1 মোল H2O তে কয় পিস H2O আছে, কয় পিস কি আছে, H2O আছে, মানে এক মোল H2O তে ঠিক কতগুলা এই H2O বিদ্যমান আছে, বুঝছো? এইটা হচ্ছে আমাদের অণু।
বাট আমি যদি বলতাম পরমাণু কয়টা আছে, আমি যদি অণু না বলে, এখানে যদি আমি অণু না বলে আমি তোমাকে বলতাম যে পরমাণু, তাহলে আমি কি বুঝাতাম? পরমাণু বললে আমি এইটা বুঝাতাম যে এখানে 1 মোল H2O তে কতটুকু হাইড্রোজেন, কতটুকু অক্সিজেন আছে। মানে বুঝতে পারছো, কয়টা হাইড্রোজেন কয়টা অক্সিজেন, এইভাবে মোট কতগুলো আছে, বুঝছো? প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা হিসাব করতাম, কারণ হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু। তাইলে আমি অণু এবং পরমাণু মধ্যে একটা পার্থক্য আশা করে বুঝতে পারলাম। অণু এবং পরমাণুর মধ্যে, অণু কি? অণু হচ্ছে একটা যৌগের ক্ষুদ্রতম অংশ, সেটা হচ্ছে অণু। আর একটা মৌলের ক্ষুদ্রতম অংশ কি? পরমাণু। বুঝতে পেরেছো? আশা করি এটা খুব সহজ জিনিস, বোঝা যাওয়ারই কথা। তো এবার আমি নর্মালি যদি আগাই, যে এই দ্রব্যে আমাকে বলছে পরমাণু কয়টা সেটা নির্ণয় করতে, আমাকে কিন্তু অণু নির্ণয় করতে বলি নাই, এখানে আমার কি নির্ণয় করতে বলেছে? পরমাণু। পরমাণু নির্ণয় করতে বলেছে, বুঝছো? যেহেতু আমার এখানে পরমাণুর কথা বলেছে, এখানে যেহেতু আমার পরমাণু নির্ণয় করতে বলেছে, তো আগে আমার লক্ষ্য হবে যে এইখানে ঠিক কয়টা পরমাণু আছে সেটা আমি আগে বের করার চেষ্টা করব। দেখো আমি তোমাদের যদি বলি যে এই জায়গাটায় আমাদের সোডিয়ামের পরমাণু আছে কয়টা? 2টা। এখানে আমাদের সোডিয়ামের পরমাণু আছে কয়টা? 2টা। এখানে আমাদের কার্বনের পরমাণু আছে কয়টা? 1টা। এখানে আমাদের অক্সিজেনের পরমাণু আছে কয়টা? 3টা। তাইলে এই যে যৌগটা আমরা নিছি, এই যৌগের মধ্যে মোট পরমাণুর সংখ্যা আমার 6টি। এই যৌগে আমার মোট পরমাণুর সংখ্যা কয়টি? 6টি। এই পর্যন্ত তুমি যদি বুঝো, তাইলে আমরা খুব সহজেই এই যে আমাদের যে পাত্রটা আছে, এই পাত্রটার আমার কয়েকটা জিনিস দিয়ে দিছে। এই পাত্রটা দেখো 500 ml। এটা কি? এটা হচ্ছে আয়তন, বুঝছো? এই যে 500 ml, তো আমরা কেমিস্ট্রিতে যখন এমএল দেখবো মনে রাখবা যে এমএল হচ্ছে আয়তন বোঝায়। তাহলে এইটা কি? আমরা ভিতে আমরা ভলিউম বা আয়তন বুঝি। তো এটা 500 ml, তাই না? 500 ml। তো এই 500 রে তুমি একটা কাজ করো, 500 ml আছে তো, মিলিলিটার, এইটাতে তুমি লিটারে নিবা। আচ্ছা, তো হইলো। এবং এই জায়গাটায় দেখো একটা মোলারিটি দেওয়া আছে। এটা কি? আমাদের এস। এস মানে হচ্ছে মোলারিটি। এটা কত দেওয়া আছে বলো তো? এটা দেওয়া আছে হচ্ছে 0.25 মোল, বুঝছো? এটা হচ্ছে আমাদের মোলারিটি দেওয়া আছে। তাহলে আমার কি কি দেওয়া আছে? আমাদের ভলিউম দেওয়া আছে হচ্ছে 500 ml, আমাদের মোলারিটি দেওয়া আছে হচ্ছে 0.25 মোল। এখন 0.25 মোলার। তো এখন আমার কথা হচ্ছে গিয়ে নিশাদ, দেখো আমাদের এই যে এটা এমএল আছে, বুঝছো, যেটা মিলিলিটার আছে, এইটাকে তুমি লিটার করে নাও, তাইলে তোমার হিসাবে সুবিধা হবে, বুঝছো? এইটাকে আগে লিটার করে নাও, মিলিলিটারকে লিটার করে নাও। তো এই জিনিসটা আমি অবশ্যই তোমাকে করে দিব না, তুমি আমাকে করে বলবা যে মিলিলিটারকে কিভাবে লিটার করতে হয়, বুঝছো? আমাকে বলো তো নিশাদ, যে এই যে আমরা 500 মিলিলিটার, এইটাকে আমরা কিভাবে লিটার করব, এন্ড লিটার করলে কত হবে সেটা আমাকে তুমি বলে দাও আগে। তারপরে আমরা নেক্সট ম্যাথের দিকে আগাবো। 0.5। 0.5 লিটার। আচ্ছা, এইটা ধরে আমরা ম্যাথ অবশ্যই করব, বুঝছো? তারপরে যদি ম্যাথ ভুল যায়, দোষ কিন্তু আমারই দিতে পারবা না। হ্যাঁ, তো এটা হচ্ছে কিনা একটা বলেন। বলো। 0.5ই তো হলো। আচ্ছা, আমি তো বলি নাই যে 0.5 হবে না, আমি কি বলছি যে 0.5 হবে না? বলেনি তো, মানে বলে এটাও তো বলেন কি যে হয়েছে কিনা। আমি মনে করো দিলাম যে এইটার জায়গায় আমি লিখলাম হচ্ছে 0.5। নিশাত, আশেপাশে যেন কোনো ক্যাও ম্যাও না হয় আজকে, একদম খুব হ্যাঁ, স্ট্রিক্টলি মানা। মাঝখানে রেখে আসবো। হ্যাঁ, আমি কি ওদের রাস্তার মাঝখানে রেখে রাস্তার মাঝখানে মাঝখানে কেন রাখবা? কনসেন্ট্রেশন যেন আজকে নষ্ট না হয় নিশাত, বারবার বলছি। আন্টিকে মানা করো, আন্টিকে বলো যাও। আম্মু কই? আম্মু এখানে নেই। না, তুই তো বাইরে যাচ্ছিস, বাইরে। আরে
নিশাত? নিশাত? কি বলেন? তখন আপনি চুপ করে আসেন। কোথায় ছিলে এতক্ষণ? এভাবেই ছিলাম। আচ্ছা, তো এখন এই যে আমরা দেখলাম যে 500 ml 0.5 লিটার। তো এখন এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, দেখো এর পরবর্তীতে আমরা কি করতে পারি, আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। পরমাণুর সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তুমি এদিকে তাকাও, আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করার জন্য আমার কাছে কি কি দেওয়া আছে, আমার কাছে আয়তন দেওয়া আছে এবং আমার কাছে কিন্তু একটা আহ ঘনমাত্রা দেওয়া আছে বা আমার মোলারিটি দেওয়া আছে। এখন এই জায়গা থেকে আমি কিভাবে কিভাবে করতে পারি? এই জায়গা থেকে আমরা কিভাবে করতে পারি নিশাত, বলো তো? আমরা এই জায়গা থেকে নরমালি আমরা কিভাবে আগাইতে পারি আমি তোমাকে বলি। দেখো আমরা একটা নরমাল একটা জিনিস জানি কি, আমরা নরমালি একটা সূত্র জানি কনভার্সনের যে সূত্রগুলো, সেটা হচ্ছে W/M সমান হচ্ছে V/22.4 সমান সমান N/6.023 গুণ 10⁻23। এই সূত্রটা কিন্তু আমরা নর্মালি জানি। তো এখন ইজ ইকুয়াল টু আবার এন, এন মানে হলো মোল সংখ্যা। তো এই জায়গা থেকে দেখো আমাদের কোন জায়গাটুকু কমান আসে। দেখো এই জায়গা থেকে দেখো আমরা যদি বলি যে আমাদের কাছে কি কি দেওয়া আছে, আমাদের কাছে এই জায়গাটায় দেখো আয়তন দেওয়া আছে, তাইলে আমরা বলতে পারি যে ভির মান আমরা জানি। আচ্ছা, তো আমাদেরকে বলেছে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে, তাইলে আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে গেলে বা অণুর সংখ্যা নির্ণয় করতে গেলে এই পার্টটুকু নিয়ে আমরা কাজ করতে পারি। দেখো এবার আমরা যদি নর্মালি বলি যে V/22.4 সমান সমান এই যে এন। আচ্ছা, তো আমার কথা হলো যে এন মানে কি, এন মানে হলো আমার অণুর সংখ্যা, বাট এখানে আমার বের করতে বলেছে পরমাণু, তাই না? তো আমার কথা হলো যে আমি যেই অণু নিয়ে কাজ করছি ওই অণুর মধ্যে ঠিক কয়টা পরমাণু বিদ্যমান আছে, আমি মোটামুটি যে অণুটা নিয়ে কাজ করছি ওই অণুটার মধ্যে ঠিক কতটা পরমাণু আছে, বলো নিশাত? বলো। ছয়টা। 6টা। এই এত দেরি কেন লাগছে বলো তো, রেসপন্স করবা দ্রুত। তাহলে আমরা কি লিখতে পারি, 6 গুণ n। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 6.023 গুণ 10⁻23। আমরা এটা লিখতে পারি। এবার এই যে ভির যে মানটা, এই ভির মানটা আমরা কত পাইছিলাম দেখো তো। এই ভির মানটা কিন্তু আমরা নর্মালি পাইছিলাম হচ্ছে 0.5, তাই না? এই ভির মানটা পাইছিলাম 0.5। তো এবার এই জায়গা থেকে আমরা শুধুমাত্র এন এর মানটা নির্ণয় করব, আর কিচ্ছু না। এখান থেকে আমরা জাস্ট এন এর মানটা আমরা নির্ণয় করব। তো এন এর মানটা যখনই নির্ণয় করব তখনই কিন্তু আমরা এই দ্রবণে মোট পরমাণু সংখ্যাটাও পেয়ে যাব। তো এটা খুবই ইজি পিজি একটা ম্যাথ ছিল, খুবই ইজি একটা ম্যাথ ছিল। পরমাণুর সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কিত খুবই ইজি একটা ম্যাথ ছিল। তো তো বলো। 6 গুণ n কেন হবে? 6 গুণ n কেন হবে? এই এই এনটা তো আমার ছিল অণুর সংখ্যা, তাই না? তো এই যে আমরা যে অণু নিয়ে কাজ করছিলাম, এই অণুর মধ্যে আমরা তো অণুর সংখ্যা বের করতে চাই নাই। এখানে যদি বলতো অণুর সংখ্যা নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 6 লিখতাম না। আমাদেরকে বলছে পরমাণুর সংখ্যা নির্ণয় করো, এই জন্যই কিন্তু আমরা 6 লিখছি, কারণ আমরা যে অণুটা নিয়ে কাজ করছি এই অণুটার মধ্যে আমাদের 6টা পরমাণু আছে। তো আমাদেরকে ওই পরমাণুর সংখ্যায় নির্ণয় করতে বলেছে, এই কারণে ওখানে আমরা 6 গুণ করছি। বুঝতে পারছো? n মানে কি? এন মানে পরমাণুর সংখ্যা, n মানে পরমাণুর মানে সংখ্যা। অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। এখন তো এটা পরমাণুর সংখ্যা হয়ে গেছে, বাট আগে তো ছিল অণুর সংখ্যা, তাই না?
এই 6 গুণ করার পরে তো এটা পরমাণুর সংখ্যা হইলো, বাট 6 গুণ করার আগে তো এটা অণুর সংখ্যা ছিল, বুঝো নাই? আচ্ছা দেখো নিশাত, এই টাইপের ম্যাথে কিন্তু আসবে। এটা কিন্তু যশোর বোর্ড 2024 সালে আসছে এই প্রশ্নটা। যশোর বোর্ড, যেই বোর্ড পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন করার জন্য বিখ্যাত, সেই বোর্ড এই কোয়ালিটির প্রশ্ন করেছে। তাইলে কি সহজ না? এবার যদি আমি সামনের দিকে আর একটু আগাই, তাহলে আমি তোমাকে বলছে যে 1 এবং 2 নং পাত্র মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? আমাদেরকে আগে মুছতে হবে, তাই তো? আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আগে মুছতে হবে। তো আমরা আগে মুছবো। মুছার পরে আমাদেরকে যেই কাজটা করতে হবে এবার, সেই কাজটা আমি বলি। যে আমাদেরকে মোছার পরে যে কাজটা করতে হবে সেটা হলো যে আহ, আমাদের প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, বুঝছো? কত লিটার গ্যাস পাওয়া যাবে দুইটা পাত্র যদি আমি মিশ্রিত করে দিই। দুইটা পাত্র যদি আমি মিশ্রিত করে দিই তাহলে কত লিটার আমরা গ্যাস পাবো, এইটা আমাদেরকে কিন্তু সুন্দর করে বের করতে হবে। তো দেখো এখন আমার দুইটা পাত্রের মধ্যে কি কি আছে আমি দেখি। তো দুইটা পাত্রের মধ্যে আমার এইটা আছে এন্ড এইটা আছে। বলো, কি বলবেন আবার বলুন। এই প্রশ্নে কি লেখা আছে দেখো। আপনি পড়েন অনেক। ঘদাক প্রশ্নটা পড়ো। 1 ও 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে? হ্যাঁ, তো আমরা এখন 1 ও 2 নং পাত্র মিশ্রিত করব, তাইলে আমরা দেখবো যে আসলে কত লিটার গ্যাস পাওয়া যায়। বুঝতে পেরেছ? তো এখন আগে এই দুইটা আমরা আগে মিশ্রিত করে নিই। দেখো আমরা লিখলাম Na2CO3, এটা লিখলাম, তার সাথে আমরা কি দেব? HCl মিশ্রিত করব। এখন দেখো আমরা যদি বলি যে সোডিয়াম কার্বনেট, এবার দেখো আমরা নরমালি যেভাবে আমরা বিক্রিয়া করি, দেখো বিক্রিয়া তোমার করতে পারা উচিত। এবার দেখো আমি তোমার বলি যে আমরা জানি সোডিয়াম প্লাস, আর এই যে আমাদের সোডিয়াম কার্বনেট, এই কার্বনেট হলো মাইনাস। আচ্ছা, তো কার্বনেটের যোজনী 2, এটা তুমি জানো, এটা তোমার জানতে হবে, কারণ আমি তোমার বইতে দাগাই দিছিলাম যে কার যোজনী কি, ওইটা মুখস্থ করার জন্য। তো কার্বনেট আয়ন, সালফেট আয়ন, বুঝছো? তো এদের যোজনী কত, যোজনী কত, এইটা একদম ঠোঁটের আগায় থাকতে হবে। তো কার্বনেটের যোজনী 2। তো আমরা জানি যে যোজনী ইন্টারচেঞ্জ হয়, একজনের যোজনী আরেকজনের কাছে বসে। তো এই যে আমাদের কার্বনেটের যোজনী 2, এই দুইটা কিন্তু আমাদের এখানে বসছে। আর আমাদের সোডিয়ামের যোজনী 1, এটা কিন্তু আমাদের এখানে বসবে। তো দেখো সোডিয়ামের যোজনী যেই 1, 1 কিন্তু আমরা কোথাও বসাইনি, তাইলে আমরা বলতে পারি যে 1 কোথাও বসে না। আচ্ছা, তো 1 বসানো যা না বসানো তাই আমরা বলতে পারি এই কথা। এখন আমি তোমার নরমালি বিক্রিয়াটা করে দেখাবো। তো এই যে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস, বলো বলো। এখানে সোডিয়ামের যোজনী তো 1, তাহলে এখানে 2 কেন আছে? আমি বলছি যোজনী ইন্টারচেঞ্জ হয়, যোজনী ইন্টারচেঞ্জ হয়, এই কথা আমি তো তোমাকে যখন 7 অধ্যায় পড়াইছি তখন আমি বলছিলাম যে যোজনী ইন্টারচেঞ্জ হয়, একজনের যোজনী আরেকজনের কাছে যায়। তাহলে এই যে আমাদের কার্বনেটের যোজনী 2, সেটা সোডিয়ামের কাছে গেছে, আর সোডিয়ামের যোজনী যেই 1, এটা কার্বনেটের কাছে যাবে। তো কার্বনেটকে তুমি 1 দেওয়াও যা, না দেওয়াও তাই, বুঝছো? এই জন্য আমরা কিছু দিই না এখানে। বলো, এখানে 3টা কি? এই থ্রিটা তো তোমার কার্বনেটের সাথে আছে, কার্বনেটের যোজনী প্রকাশ করছে না। এই থ্রিটা হলো একটা কার্বনের সাথে 3টা অক্সিজেন যুক্ত হয়ে কার্বনেট আয়ন তৈরি করছে, বুঝছো? আমরা তো কার্বনেট নিয়ে কাজ করছি, আমরা তো এখানে শুধুমাত্র একটা অক্সিজেন নিয়ে কাজ করছি না। তো আচ্ছা, এটা গেল। তো এখন এরপরে দেখো এইটাকে আমরা যেটা লিখলাম, তো এরপরে দেখো এইটারে আমরা এই যে আমরা বিক্রিয়া করাবো। তো আমরা জানি বিক্রিয়া করাতে গেলে আমরা নর্মালি কি করি, আমাদের প্লাস যায় মাইনাসের কাছে, আর মাইনাস যায় কোথায়? প্লাসের কাছে, তাই তো? প্লাস যায় মাইনাসের কাছে আর মাইনাস যায় প্লাসের কাছে। তো সেই বুদ্ধিতে আমরা লিখবো যে এখানে আমরা লিখতে পারি NaCl, এটা লিখতে পারি। তো সোডিয়ামের যোজনীও 1, ক্লোরিনের যোজনীও 1, তাই আমরা যোজনী কোথাও লিখলাম না। এর পরবর্তীতে দেখো প্লাস প্লাস, এবার দেখো এখানে কার্বন আছে, কার্বন থাকা মানে মনে রাখবা যে প্রশমন বিক্রিয়া আমি যখন করাইছিলাম আমি বলছিলাম
তোমার মনে আছে কিনা তুমি ভেবে দেখো যে কার্বন থাকলে আমরা আগে লিখবো একটা কার্বন ডাই অক্সাইড CO2। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি লিখবো দেখো, এখান থেকে আমাদের যেহেতু এটা প্রশমন বিক্রিয়া, এটা যেহেতু ক্ষার আর এটা যেহেতু অ্যাসিড, তাহলে আমাদের লবণ তৈরি হয়েছে আর একটা কি তৈরি হবে, পানি, আমাদের H2O তৈরি হবে। তো এই বিক্রিয়াটা লেখা বুঝেছো কিনা বলো। এরকম বিক্রিয়া কিন্তু তোমাকে লেখা শিখতে হবে নিশাত, যদি না শিখতে পারো তাহলে কিন্তু কেমিস্ট্রিতে ভালো করা প্রায় অসম্ভব বলা চলে, বুঝছো? কেমিস্ট্রিতে ভালো করা কিন্তু প্রায় অসম্ভব বলা চলে। তো এখন কথা হলো আমাদেরকে এবার কি করতে হবে, সমতাকরণ করতে হবে, বুঝছো? তো সমতাকরণ করা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। সমতাকরণ করা কি খুবই সহজ একটা ব্যাপার। দেখো কিভাবে, দেখো এখানে আমাদের সোডিয়াম আছে কয়টা, এখানে আমাদের সোডিয়াম আছে দুইটা, এখানে সোডিয়াম আছে কয়টা, একটা, তো লাগাই দাও দুই, এই যে দুই লাগাই দিলে। তো এখানে তুমি সোডিয়ামে দুই লাগাই দিলে। এবার দেখো এখানে ক্লোরিন হয়ে গেল দুইটা, এখানে ক্লোরিন কয়টা আছে, একটা, তাহলে দাও এখানে একটা দুই লাগাই। তাইলে দেখো এখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানেও হাইড্রোজেন দুইটা আছে, এখানে সোডিয়াম দুইটা আছে, এখানে সোডিয়াম দুইটা আছে, এখানে ক্লোরিন দুইটা আছে, এখানেও ক্লোরিন দুইটা আছে, এখানে কার্বন একটা আছে, এখানেও কার্বন একটা আছে, এখানে অক্সিজেন তিনটা আছে, এখানেও অক্সিজেন তিনটা আছে। তাইলে আমার কিন্তু খুব সুন্দরভাবে সমতা আমরা করে ফেললাম। এবার আমাদের কাজ হবে যে কতটুকু গ্যাস তৈরি হয়েছে আমরা সেইটা বের করার চেষ্টা করব। কতটুকু গ্যাস তৈরি হয়েছে সেইটুকু আমরা বের করার চেষ্টা করব। তো এখন আমরা দেখি যে কতটুকু আসলে গ্যাস তৈরি হয়েছে। তো ভালো করে বোঝো যে আমাদের এখানে এখানে আমাদের অ্যাসিড আছে, অ্যাসিড আছে কতটুকু, কতটুকু অ্যাসিড আছে আমরা আগে সেটা আগে বের করা দেখি যে আমাদের অ্যাসিড আছে ঠিক কতটুকু বলো তো, অ্যাসিড আছে ঠিক কতটুকু। দেখো আমাদের এখানে আমাদের এই যে HCl এর কিন্তু একটা আয়তন দেওয়া আছে, এটা কিন্তু আমাদের আয়তন। আচ্ছা, তার সাথে সাথে এখানে কিন্তু আমাদের একটা ঘনমাত্রা দেওয়া আছে, আর এখানে আমাদের একটা নরমালি দ্রবণ দেওয়া আছে। তো এখান থেকে আমরা নরমালি কতটুকু HCl এখানে আছে আমরা কিন্তু সেটা বের করতে পারবো। আচ্ছা, তো আমরা আগে দেখি কতটুকু HCl আছে আমরা সেটা বের করতে পারি কিনা। দেখো আমরা কতটুকু HCl আছে সেটা আসলে দেখি আমরা গিয়ে বের করতে পারি কিনা। দেখো নরমালি এগুলা মুছে দিবেন, মুছে দিলাম, দিয়ে আমি নরমালি লিখলাম যে এখানে দেখো আমি লিখছি যে এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, এটা আমি লিখে দিলাম। তো এখানে আমাদের ডাব্লিউ কতটুকু আছে আমরা বের করব। তো এখন দেখো আমাদের ডাব্লিউ কতটুকু আছে, দেখো এখান থেকে আমাদের এস এর মান হচ্ছে 0.325। আচ্ছা, ইন্টু এম এর মান কত, এম এর মান কিন্তু এখানে আছে 35.5 যোগ 1, তাহলে 36.5। আচ্ছা, তো ভির মান কত বলতো, এখানে ভি এর মান হচ্ছে 700, তো 700 ml। আচ্ছা, নিচে দিব হচ্ছে 1000। বলো বুঝছো, এই যে এমএল কে কিন্তু আমি লিটার বানাই ফেলছি। তুমি কি বুঝতে পারছো এমএল কে আমি কিভাবে লিটার বানাইছি? এই যে নিচে 1000 দিয়ে ভাগ দিছি বলে কিন্তু এটা লিটার হয়ে গেছে। আর এটা যদি এমএল না থেকে ডাইরেক্ট লিটার থাকতো তাইলে কিন্তু আমি নিচে 1000 দিয়ে ভাগ দিতাম না। বোঝা গেছে? হ্যাঁ, এই সূত্রটা এমন কেন, কারণ তোমার লেভেলে এই সূত্র রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথে টিচাররা সব এমএল দেয়, এই জন্য তোমার সূত্রটা ওইভাবে বানানো আছে। বাট যদি বাই চান্স এখানে যদি এমএল না দিয়ে শুধুমাত্র লিটার থাকে তাইলে কিন্তু তুমি নিচে 1000 দিলে তোমার ম্যাথ ভুল যাবে। এতটুকু কিন্তু একটু মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাইলে ক্যালকুলেশন করে দাও তো নিশাত, এটা কত হয় বলো আমাকে। 8.30, তাই না, গ্রাম, তাই তো? আচ্ছা, তো
তো এখন আমি তোমার একটা নর্মাল একটা জিনিস বলি, তাহলে আমাদের যে পাত্রটা এখানে ছিল তাই না, এই যে আমাদের যে 2 নম্বর যে পাত্রটা আমরা বলছিলাম, এই 2 নম্বর পাত্রে আমাদের HCl কতটুকু আছে? 8.30 গ্রাম, তাই না? 8.30 গ্রাম, তাই কি না বলো তো? হুম। আচ্ছা, তো ঈশা, তোমার ইয়ে করা কি ঠিক আছে? তোমার কি ক্যালকুলেশন ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তোমার ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা, তো তার মানে আমার এই যেই তোমার পাত্রটা ছিল, এই পাত্রে আমার এতটুকু ছিল তাই না, এতটুকু আমার HCl বা এতটুকু আমার অ্যাসিড ছিল। এখন আমার কথা হচ্ছে যে এতটুকু অ্যাসিড থেকে ঠিক কতটুকু গ্যাস তৈরি হয়েছে সেটা আমি একটু চেষ্টা করব বের করার, যে আমি এতটুকু অ্যাসিড থেকে কতটুকু গ্যাস তৈরি হয়েছে ততটুকু আমি দেখবো যে আমি বের করতে পারি কিনা। দেখো নর্মালি আমি চিন্তা করি এইদিকে, একটু একটা জিনিস দেখো, একটু চিন্তা করো এইদিকে। সেটা হলো এই জায়গাটায় আমাদের কতটুকু আছে বলতো? 2 গুণ 36.5, তাই না? এই যে এখানে এখানে আমাদের সমীকরণ থেকে আমরা কি পাই? 2 গুণ 36.5। আবার এখানে আমরা কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাইছি? 44 গ্রাম। ভালো করে বোঝো। তাইলে আমি নর্মালি সমীকরণ থেকে কি পাচ্ছি, যে আমাদের এই যে এটা গুণ করলে কত হয়, আমি গুণ করে দেখি, 2 গুণ 36.5, তাইলে এটা হয় 73 গ্রাম। তো আমি নর্মালি 73 লিখে দিই এখানে। তো আমরা এখানে দেখো কি পাইছি, যে আমরা সমীকরণ থেকে এটা পাইছি যে আমরা 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো হচ্ছে 44 গ্রাম, তাই না? তো এখন কথা হলো 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো কত? 44/73, নর্মালি ঐকিক নিয়ম করছি। এবার আমাদের কতটুকু আছে বলো, এখানে বলছে যে 8.30 গ্রাম। তো 8.30 গ্রাম থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো কত গ্রাম? 44 গুণ 8.30 ডিভাইডেড বাই 73। তাহলে আমরা লিখি 44 গুণ 8.30 ডিভাইডেড বাই কত? 73। তাইলে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে 5, বলো। আচ্ছা, বুঝো নাই? 5 গ্রাম, 5 গ্রাম। তো এই ম্যাথটা কি হয়েছে? এই ম্যাথটা কিন্তু হয় নাই, ম্যাথটা কিন্তু হয় নাই। বলো কি বোঝো নাই, বলো। প্রথম থেকে করেনি ম্যাথটা। এই ম্যাথটা এমনিই হয় নাই, আমি ইচ্ছা করে তোমাকে ভুল করাইছি। তো আসো, আমাদেরকে কি বের করতে বলেছে বলো? আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে যে আমাদের কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাই না? বলেছে যে দুইটা একসাথে মিশ্রিত করলে কত লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো দেখো আমরা কিন্তু দুইটা একসাথে মিশ্রিত করেছি, তাই তো? তো এখন আমরা নর্মালি কি জানি, আমাদের কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কত মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এটা আগে বোঝার চেষ্টা করো। এখানে দেখো আমাদের 2 মোল, বুঝছো? 2 মোল না, 2 মোল। এখানে আমাদের 2 মোল অ্যাসিড, তাই তো? 2 মোল অ্যাসিড থেকে আমাদের কত মোল তৈরি হচ্ছে? আমাদের 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এতটুকু কি বুঝছো বলো তো? আপনি 3 কেন? এটা তোমার এখন বুঝতে হবে না, বাট আমি তোমার নর্মালি কি বললাম, 2 মোল HCl থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এতটুকু কি বুঝছো কিনা বলো? হুম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, ভালো করে একটা জিনিস খেয়াল করো, যে 2 মোল HCl থেকে আমাদের 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তাই কি না? হুম। আচ্ছা, তো আমরা জানি যে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত লিটার? 1 মোল, 1 মোল গ্যাসের আয়তন কত লিটার বলো? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত লিটার? 22.4 লিটার না? হুম। এটা তো জানো, তাই না? হুম। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই কার্বন ডাই অক্সাইড 1 মোল, এই যে কার্বন ডাই অক্সাইড, এর আয়তন কত লিটার বলো? 22.4 লিটার। তাইলে আমরা কি বলতে পারি, যে 2 মোল
2 মোল HCl থেকে আমাদের 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা কি আমি বলতে পারি? আচ্ছা, তো এখন আমারে বলতো যে 2 মোল HCl সমান কত গ্রাম? 2 মোল HCl সমান কত গ্রাম? হ্যাঁ, 2 মোল HCl সমান কত গ্রাম? আই, 2 মোল বলছি আমি, তুমি তো 1 মোল বের করছো। তুমি কি 2 গুণ দিছো? ওটার সাথে 2 গুণ দিতে হবে না? তুমি তুমি কেমন করছো তুমি আমারে বলো তো, আমি সেইভাবে করছি। তুমি কি এই সূত্র দিয়ে করছো, n ইজ ইকুয়াল টু W/m এই সূত্র দিয়ে করছো? আচ্ছা, তুমি এটা দিয়ে করো না, আমি বুঝছি। তাইলে তুমি কি নর্মালি এইগুলা বের করছো, এই যে হাইড্রোজেনের 1, তারপরে তোমার ক্লোরিনের 35.5 এটা? আচ্ছা, তাইলে কত হলো? 36.5। তো এই যে আমাদের 36.5, এইটারে তুমি আবার এই যে সামনে যে 2 মোল আছে, তাইলে 2 দিয়ে গুণ দিবা না? তাইলে কত হয়? 73 হয় না? আমার তো 73 আসছে না। 36.5, এটা কি বুঝতে পেরেছো? এইটারে তুমি 2 দিয়ে গুণ দিলে 73 আসছে না? তা এতক্ষণ কেন আসছিল না? ক্যালকুলেটরের তো আত্মহত্যা করা উচিত, এই ম্যাথ করতে না পারলে ক্যালকুলেটরের মরে যাওয়া উচিত। তো 73.5, তাই না? তো 73.5 গ্রাম, তাই না? 5 গ্রাম, তাই তো? 73.5 গ্রাম HCl থেকে আমাদের কত লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? 22.4 লিটার। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, ভেরি ফাইন, ভেরি ফাইন, শুধু ফাইন না, ভেরি ফাইন। আচ্ছা, হ্যাঁ বলো। আপনি যেদিন আমার ক্লাস 9 সেদিন গুগল দেখতেন। তোমার সাথে মনে হয় মারামারি আছে তাই। তো দেখো, মনোযোগ দাও নিশাত। তো এবার দেখো, আমার বের করতে হবে কত গ্রাম? আমার বের করতে হবে কিন্তু, আই বেয়াদব, আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে হলো 8 গ্রাম, তাই না? তাই তো? হ্যাঁ, তোমারে না, আমি এরে বলছি বেয়াদব, স্লাইড। আচ্ছা, তো দেখো, আমার বের করতে হবে 8 গ্রাম অ্যাসিড থেকে কতটুকু বা কত লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাইলে আমাদের এখান থেকে করতে হবে যে আমাদের 8 গ্রাম, তাই না? তাইলে হ্যাঁ, আমাকে কি বলছে? প্রশ্নে আমাকে বলছে যে আমাদের একসাথে যদি মিশ্রিত করি তাহলে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে, তাই তো? কত লিটার গ্যাস পাওয়া যাবে? তো গ্যাস তো আমার কার্বন ডাই অক্সাইড। তো আমি নরমালি, বলো। 8.30 গ্রাম আপনি কি করে? আচ্ছা, আমি তোমাকে বলছি আমি কিভাবে বুঝলাম। আমি তোমাকে গ্যাস বের করতে বলছি, তাই না? গ্যাস বের করতে বলছি কিনা? তো গ্যাস বের করতে বলছি, তো আমি নরমালি গ্যাস বের করব, গ্যাসের হিসাব করব। তা আমি দেখছি যে আমাদের 2 মোল কার্বন ডাই অক্সাইড থেকে আমাদের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাইলে আমার কথা হচ্ছে যে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড আমার তৈরি হচ্ছে। এইটা হলো আমার মূল কথা। তো এখন হচ্ছে আমার হাইড্রোক্লোরিক ছিল কতটুকু? এতটুকু, তাই না? তাইলে আমার এতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ঠিক কতটুকু কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, এইটা বের করতে পারলেই তো আমি বুঝে গেলাম যে আমার কতটুকু গ্যাস আছে। বুঝো নাই? আমার কার্বন ডাই অক্সাইড কতটুকু বের হচ্ছে এইটা বের করাই তো আমার মূল ম্যাটার, তাই না? তো আহ, আমার কতটুকু উপাদান আছে, কতটুকু আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কতটুকু? আমার এই যে 8.30 গ্রাম এতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার আছে। তো এখন এই যে এতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমার আছে, তো এতটুকু দিয়ে আমি কতটুকু কার্বন ডাই অক্সাইড বানাইতে পারবো বা কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এটা বের করতে পারলেই তো হয়ে গেল।
বুঝো নাই? কতটুকু হ্যাঁ, বুঝিনি। আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কতটুকু? কতটুকু এই যে 8.30 গ্রাম, আপনি কোথায় যাবেন? এটা আমি বের করে আনলাম। কোথায় ছিলে তুমি এতক্ষণ? এই যে এই পাশ থেকে আমি বের করে আনলাম, তুমি তো আমার হিসাব করে বললে। নিশাদ, এত অমনোযোগী হইলে তো খুব মুশকিল। অমনোযোগী না, আপনি আনতে করছেন না সহ্য করা। এতক্ষণ ধরে কোথায় ছিলে তুমি? যদি এইটা তো তুমিই আমার হিসাব করে দিলে, এখন তুমি নিজেই ভুলে গেছো যে এটা কোথা থেকে আসলো। আপনি তাহলে আমরা কি করব? 8.30 গ্রাম HCl থেকে আমার কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আমাদের সেটা বের করতে হবে। তো আমরা কি করব? নর্মালি আমরা 22.4 ভাগ 73.5 গুণিতক 8.30, এই যে এই ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের বের হয়ে আসবে। এখন বলো, এই ক্যালকুলেশন বুঝি নাই ভাইয়া? বুঝুন। হ্যাঁ, জানতাম, জানতাম তুমি বুঝবা না। নাফিজার সাথে কালকে স্যারের কাছে পড়তে আসবা। আমি আনতে বলে দেবো আজকে ক্লাস শেষ হইলে যে নাফিজার সাথে কালকে স্যারের কাছে পড়তে আসবা। ওই কি নিয়ম পারে না, ওই নিয়ম পারে না, ক্লাস 10-এ পড়ে। দেখো, এখান থেকে 1 গ্রাম, 1 গ্রাম HCl 22 করানো লাগবে না। না না, কালকের থেকে তুমি নাফিসের সাথে পড়তে আসবা। না হলে আমি ক্লাস 6-এর একটা কোর্স শুরু করব ভাবছি, ওই কোর্সে ভর্তি হবা। কেন? ও ওই কিক নাম পারে না, ও পারে না ওই কিক নাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এবার নর্মালি আমরা কিন্তু বের করতে পারবো, তাই না? তো আচ্ছা, তো আমরা কত পেলাম? 2.52 লিটার। দেখো নিশাত, এই ম্যাথে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তুমি আবার বলবা। এইটা কিন্তু আমি তোমাকে 1000বারও বুঝাতে রাজি আছি, কিন্তু কথা হলো যে আজকের পরে যেন আমারে বলবা না যে ভাইয়া এই ম্যাথ তো আমি কিছুই বুঝি না। মানে আমি ভাইয়া বুঝতে পারছি না অল্প একটু, এইটা ঠিক আছে, এইটা বললে আমি খুব খুশি হব। কিন্তু এইটা বললে খুব কষ্ট লাগে যে ভাইয়া আমি কিছুই বুঝি না, কারণ আমি তো এগুলো তোমারে বুঝাই, তাই না? তো বলো, এটা বুঝতে অসুবিধা আছে কিনা? সেটা আমার বলো কি বললে? কিছু না। এই যে একটু আগে নিজে ক্যালকুলেশন করে এখন তুমি চিনতে পারছো না যে তুমি কি করেছো, তাহলে এটা আমার দোষ? নিশা, তোমারে ফরিদপুরি আনতি মন যাচ্ছে, মারার জন্য হলেও তোমার ফরিদপুরি আসা উচিত, এসে মাইর খেয়ে যাও। আপনি আসো, ফরিদপুরি ঘন্টা খানেকের জন্য এসে মাইর খেয়ে যাও, আসো। হ্যাঁ। নিশাদ, এটা বুঝছো? এবার মাইরটা খাবে, মাইরটা লিগাল মাইর খাবে একদম। বলো নিশাদ, কি অবস্থা? জানি না তো। এই কোয়ালিটির ম্যাথ কিন্তু আসবে, বুঝছো তো? এই কোয়ালিটির ম্যাথ আমাদের কিন্তু পারতে হবে, বুঝতে পেরেছো? এই কোয়ালিটির ম্যাথ কিন্তু আমাদের পারতে হবে। কোনো ধরনের কিন্তু না পারলে, দেখো এই ম্যাথই দেখা যাচ্ছে তোমার টেস্ট পরীক্ষায় চলে আসলো, তোমার ফাইনাল পরীক্ষায় এই ম্যাথটাই দিয়ে দিল। আসতে পারে, হইতে পারে। কি? পরীক্ষার কথা পারবে না, এখন আমি কি করবো নাইনে? এই পরীক্ষায় দিয়ে দেবে, তোমাকে এই প্রশ্নটাই দিয়ে দেবে। হ্যাঁ, এই প্রশ্নই দেবে। আজকে আমি মোট 8টা প্রশ্ন করাবো। ওই 8টা প্রশ্নের মধ্যে তুমি যদি টাইপ কমান না পাইছো, 8টা প্রশ্ন করাবো আমি আজকে তোমাকে, বুঝছো? তো পরীক্ষার দিন ওই 8টা প্রশ্নের মধ্যে
8টা প্রশ্নেরই টাইপ কমন পাবা, যদি না পাও তাইলে তুমি বললো যে ভাই আপনি পড়াইতে পারেন না। ওই ভুলভাল প্রশ্ন করে রেখে দেয়। তো এটা কি বুঝছো কিনা বলো? বুঝছো? তো দেখো এবার পরের অঙ্ক। আচ্ছা এই জায়গায় আমি কিন্তু সলিউশন করে দিছি, কিন্তু দুর্ভাগ্যবশত কি সলিউশন দেখলে অঙ্ক করতে কষ্ট বেশি হয়। আমার কথা হলো সলিউশন ছাড়া অঙ্ক করার চেষ্টা করবা, সলিউশন দেখলে অঙ্ক করতে কষ্ট বেশি হয়, তাই না? হুম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখো আমরা আমাদের কাজ হলো উদ্দীপককে খুব সুন্দর করে বোঝা, উদ্দীপককে পড়া। বলো। স্টকিওমিতি কি সে কবে নাম শুনেছি? হ্যাঁ, স্টকিওমিতি, স্টকিওমিতি হচ্ছে তোমার বলছি, স্টকিওমিতি কিন্তু স্টকিওমিতি তোমার লাগবে সামনে, মানে আমরা মূলত গণনাগুলো স্টকিওমিতি দিয়েই করি, বুঝছো? হুম, তখন স্টকিওমিতি কি, এটা আগে তো তোমার অনেক আগে থেকেই জানা উচিত ছিল। জানি। এটা খুব ভালো একটা দিক যে তুমি জানো না, তুমি জানো না বলেই আমি তোমাকে এখন জানাইতে পারবো, তাই না? তো মাঝে মাঝে না জানাও ভালো কিছু কিছু জিনিস। তো এই উদ্দীপকটা সুন্দর করে দেখো তো এখানে কি বলেছে। গাড়ির ভিতরে কয়েকটা হাঁস আছে, সরি পানি আছে, আর হচ্ছে তো কতটুকু কি কাটতে হচ্ছে, কতগুলো নিতে ও পানি না, সরি এক পাশে হচ্ছে আহ ওই জায়গায় নাম জানি। কি, আবার বলো। বলিনি আমি, আপনি কর। এগুলোর নাম জানতে হবে নিশাত, এগুলোর নাম না জানলে আমি কেমিস্ট্রি কিভাবে পড়াবো? সাত, আপনি বলেছেন আমাকে। বলি নাই, এটা কি কোনো কথা? এটার নাম ম্যাগনেসিয়াম, এটা জানো না? না না না, আমি ওইটার কথা বলি আর নাই, এটার নাম হাইড্রোক্সিল আয়ন। তো এই দুইটা একসাথে মিলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। হ্যাঁ আমি দুইটা একসাথে কথা বলছি, অসহ্য। তো আমি মৌলের নাম, যৌগের নামটা এটা জানি না। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বাবা, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো এখন কথা হলো যে আমি যদি তোমারে বলি যে এখানে আমাদের কি করতে বলেছে বলো। প্রথমে বলেছে আমাদের বিকার দুটির দ্রবণকে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার মৌলগুলো শতকরা সংযুতি নির্ণয় করো। মানে এখন এই দুইটারে আমার মিশাইতে হবে, মিশাই আমাদের যে লবণ তৈরি হবে এই লবণের তোমার আমাদের কি বের করতে হবে, শতকরা সংযুতি বের করতে হবে। আচ্ছা, ও তার আগে ভুলে গেলাম, তার আগে তুমি আমার বলছিলে আহ, কি এটা স্টয়কিওমিতি, বুঝছো? স্টয়কিওমিতি কি এটা তুমি আমাকে জানতে চাচ্ছিলে। আচ্ছা বলি স্টয়কিওমিতি কি। আচ্ছা, স্টয়কিওমিতি মূলত রাসায়নিক রান্নাঘরের মতন, বুঝছো? তো আমি যদি নর্মালি বলি যে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের পরিমাণ সম্পর্কে ধারণা দেওয়া হয় তাকেই বলা হয় স্টয়কিওমিতি, বুঝছো? তোমার রসায়নের যে শাখায় বিক্রিয়ক এবং উৎপাদের আহ তোমার পরিমাণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয় সেটাই হলো স্টয়কিওমিতি, বুঝছো? স্টয়কিওমিতি কি বুঝছো? আহ বুঝতে পারছো আশা করি, যে বিক্রিয়ক এবং উৎপাদের তোমার পরিমাণ সম্পর্কে ধারণা যেখানে দেওয়া হবে সেটাই হলো স্টয়কিওমিতি। আচ্ছা, তো আরে রসায়নের যে শাখায় তোমার বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সম্পর্কিত ধারণা দেওয়া হয় তাকে আমরা বলতে পারি স্টয়কিওমিতি। বুঝছি, আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। বলছি পরীক্ষায় কি সিলেবাসের বাইরে প্রশ্ন দেওয়ার কোনো সম্ভাবনা আছে? না, দিলে কপাল খারাপ, কারণ আমাদের ম্যাডাম। দেখো পরীক্ষায় যদি সিলেবাসের বাইরে প্রশ্ন দেয় তো আমার মতন আমার যেরকম চিনলে তুমি আন্টিরে নালিশ মালিশ করতে পারো, ওই জায়গায় কিন্তু তোমার কথা কেউ শুনবে না। তো এখন কথা হলো বিকার দুটির যেই দ্রবণ, বুঝছো? বিকার দুটির যে দ্রবণ এই দুইটাকে আমরা একত্রিত করব, মূল কথা এই দুইটাকে আমরা একত্রিত করব। আচ্ছা, তো করি একত্রিত, দেখি কি হয়, তারপরে দেখা যাক, আগে দুইটারে আমরা একত্রিত করে নিই, দেন কি হয় আমরা আগে বোঝার চেষ্টা করব, বুঝছো? তো করি একত্রিত, দেখো ভালো। এমজি
OH একবারে ছুটি দিয়ে দিবানি হ্যাঁ, প্লাস, দেখো NaOH প্লাস, এরপরে আমরা যদি বলি যে এখানে এই জায়গায় আর কি আছে বলতো, এখানে আছে হলো NH3, তাই না? N উত্তরে HNO3, এই যে নাইট্রেট আয়ন আছে। তো এখন আমার কথা হচ্ছে এইটাকে আমরা জাস্ট কি করব, এইটাকে আমরা নর্মালি যেটা করব সেটা হচ্ছে বিক্রিয়া করাবো। তো এই দুইটাকে একসাথে মিশাবো, নর্মালি বিক্রিয়া করাবো। তো ভালো করে দেখো, এইটা একটা ক্ষার আর এইটা একটা অ্যাসিড। তো অ্যাসিড এবং ক্ষার মিলে লবণ এবং পানি তৈরি করবে, এটা খুবই নর্মাল একটা বিষয়। তো দেখো এইটা হচ্ছে আমাদের প্লাস, এইটা হচ্ছে আমাদের মাইনাস। আবার হাইড্রোজেন প্লাস আর নাইট্রেট মাইনাস, বলো। ম্যাগনেসিয়াম ক্ষার, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার। হ্যাঁ, তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার। আপনি অ্যাসিড বললেন। না না, অ্যাসিড তো এইটা, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, তো এখন কথা হলো, এবার এই দুইটা কি করবে, বিক্রিয়া করবে, বুঝছো? তো এই যে এইটা এইটার সাথে বিক্রিয়া করবে, বুঝছো? আবার এইটা কি করবে, এইটার সাথে বিক্রিয়া করবে। তো করাও বিক্রিয়া। তো দেখো আমাদের এখানে নরমালি কি আসে, আমরা বলতে পারি Mg। তো ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাই তো? আবার নাইট্রেটের যোজনী 1। তো নাইট্রেটের যোজনী ম্যাগনেসিয়াম পেলো, আর ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু নাইট্রেট পাবে। তো নাইট্রেট পাবে, তো এই যে আমাদের নাইট্রেটকে আমরা দিয়ে দিলাম। আর এই দুইটা মিলে পানি তৈরি করবে, এটা তো খুব ইউনিভার্সাল জিনিস, H2O। এই যে নরমালি পানি তৈরি করলো। এখন আমি দেখি যে আমার সমতা ঠিকঠাক আছে কি। মোটেও কিন্তু আমার সমতা ঠিকঠাক নাই। আমার সমতা কি ঠিক আছে? কোনোভাবেই কিন্তু আমাদের সমতা ঠিকঠাক নাই, বলো। ক্ষমতা করা লাগবে। সমতা না করলে তুমি স্টাইকিওমেট্রির কোনো ম্যাথই করতে পারবে না, সমতা 100% করা লাগবে। স্টোকিওমেট্রি আবার কোনটা? ও আচ্ছা, আমি জটিল ভাবে না বলি, মানে হলো আমরা এই যে আমাদের উৎপাদ এবং বিক্রয়ের পরিমাণ নিয়ে কাজ করছি না, তাহলে এটাই তো স্টাইকিওমেট্রি, বুঝছো? তো এখন নর্মালি কথা হচ্ছে, দেখো এই ধরনের বিক্রিয়া সমতা করা কিন্তু খুব একটা কঠিন না। আমরা তুল্য সংখ্যা দিয়ে নর্মালি সমতা করে ফেলতে পারি। এখন যদি ভাইয়া তুল্য সংখ্যা নিয়ে কথা বলি, তাইলে তুমি যা এতক্ষণ বুঝেছো তাও ভুলে যেতে পারো। তো আমি নর্মালি তোমার একটা কথা বলে দিই, যে এই যে ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আবার এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2। তো মনে রাখবা যে জাত যোজনী যা, মানে জাত যা আছে তাই তার তুল্য সংখ্যা। এইটা দিয়ে আমরা মনে রাখতাম, আমরা কি মনে রাখতাম, জাত যা আছে তাই তার তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা কি, যার যা আছে তার তাই মূল্য সংখ্যা, তুল্য সংখ্যা। তাইলে আমাদের ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাইলে আমরা ধরতে পারি ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যাও 2। তো এখন আমরা যখন সমতা করতে যাব, তখন আমরা যে এই যে দুইটা কম্পোনেন্ট আছে না, এই যে দুইটা কম্পোনেন্ট, তো আমরা এই তুল্য সংখ্যার বিনিময় করব, বুঝছো? তুল্য সংখ্যার কি করব, বিনিময় করব। কেমন, আমাদের এই যে ম্যাগনেসিয়ামের এই যে এইটা তুল্য সংখ্যা, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর তুল্য সংখ্যা 2, এই দুইটাকে আমরা জাস্ট এখানে বসাবো। আর এখানে দেখো এর তুল্য সংখ্যাও 2, এই যে এই তুল্য সংখ্যাকে জাস্ট আমরা কোথায় বসাবো, এই যে এইখানে বসাবো। তো দেখো অটোমেটিকলি সমতা হয়ে গেছে, তোমার প্রত্যেকটা মিলানোর কিন্তু প্রয়োজন নাই এখানে, অটোমেটিকলি আমরা সমতা করে ফেলছি, বলো। আবার বলেন। আমরা দেখলাম যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 2। তো যেহেতু এর তুল্য তুল্য সংখ্যা 2, তাই আমরা এইটাকে এই পাশে বসাই দিলাম। আবার এইটার তুল্য সংখ্যা 2, তাই এইটাকে এই পাশে বসাই দিলাম। এখন তুল্য সংখ্যা হলো যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। তো দেখো আমি বলি যার যা আছে কি আছে। তো এখানে দেখো আমরা নর্মালি যদি বলি এই ম্যাগনেসিয়ামের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে নর্মালি ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়ামের আমাদের যোজনী কত, 2। তাইলে তুমি ধরে রাখো যে এই পুরো যৌগের তুল্য সংখ্যা হলো 2। আচ্ছা, তো আমাদের এই যে এখানে যেহেতু তুল্য সংখ্যা 2, তাইলে এই দুইটা আমরা এই পাশে ট্রান্সফার করছি। আবার দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে, তাইলে এর তুল্য সংখ্যাও 2। তো এইটার যে 2, সেটাকে আমি আবার এই পাশে ট্রান্সফার করছি, এটাই করছি, বুঝতে পেরেছ? হুম। তো এইটা করলে তুমি সহজেই কিন্তু সমতা মিলাই ফেলতে পারবা। আর যদি তোমার এইটা অনেক কঠিন লাগে, তাইলে আমি বলবো যে নর্মালি বাংলা নিয়মে করতে। যেমন আমরা দেখছি এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানে হাইড্রোক্সাইড 2টা, বলো। আর বলেন। আচ্ছা ঠিক আছে, কোনটা করবা, এই তুল্য সংখ্যাটা? আচ্ছা ঠিক আছে। তো
দেখো এবার আমি যদি বলি যে এই দুইটাকে মিশ্রিত করেছি, এবার যে লবণ তৈরি হয়েছে, এবার তোমার লবণ চিনতে হবে। দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেটের একটা লবণ তৈরি হয়েছে, দেখো লবণটাকে তোমার আমি চিনাই। এই দেখো এইটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেটের লবণ, বুঝছো? ম্যাগনেসিয়াম নাইট্রেটের লবণ তৈরি হয়েছে। এখন এই লবণের, বলো। আপনি যে যৌগগুলো দিয়ে পড়াচ্ছেন পরীক্ষায় কি ওগুলাই আসার সম্ভাবনা বেশি? এইগুলো আসার সম্ভাবনা বেশি। ইনকেস যদি না আসে তাইলে আমি যে নিয়মে করাচ্ছি এই নিয়মে তুমি করে ফেলবা। শোনো, কিছু যদি নাও পারো, সঠিকভাবে বিক্রিয়াটা লিখে এসো, তাও নাম্বার পাবা। দিয়ে উড়াই দেবেন, সঠিক করে রিপ্লাইটার নাম্বার দিতে চান? আচ্ছা, তো এখন এর শতকরা সংযুতি আমাদের নির্ণয় করতে বলছে, বুঝছো? তো শতকরা সংযুতি আসো আমরা নির্ণয় করি। দেখো আমাদের কার শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে? লবণের। তো আসো লবণটা আমরা পেয়ে গেছি, লবণটা আমরা কিন্তু পেয়ে গেছি। লবণটা কি বলতো? লবণটা হচ্ছে নর্মালি, আমি তোমার যদি বলি, লবণটা হচ্ছে এমজি, না ওএস কেন, এনও থ্রি। এইটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেটের একটা লবণ। তো যাই হোক, তো এই যে লবণ, এই লবণের আমরা শতকরা সংযুতিটা আগে নির্ণয় করতে চাচ্ছি। তো আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হয়? আগে আণবিক ভর নির্ণয় করতে হয়। তো ম্যাগনেসিয়াম নাইট্রেটের আণবিক ভর কত, এটা তোমার মুখস্থ রাখতে আহ রাখা উচিত ছিল, বাট তুমি রাখো নাই। তো ম্যাগনেসিয়াম নাইট্রেটের আণবিক ভর কত বলতো? এটা হলো 148, বুঝছো? ম্যাগনেসিয়াম নাইট্রেটের আণবিক ভর কত? 148। বলো কি হয়েছে? এটা করে বের করা যায় বাবা, এগুলা মুখস্থ রাখতে বলছি অবশ্যই কারণ আছে। এমসিকিউতে টাইম পাবা না, এমসিকিউতে যদি চলে আসে তোমার দেখো আমি অ্যাডমিশন দিতে যে এই ধরনের সমস্যা ফেস করেছি, যে এই ম্যাথটা আমি পারবো, আমার 100% কনফিডেন্স আছে এই ম্যাথটা আমি পারবো, কিন্তু আমি করে আসতে পারি নাই কারণ আমার হাতে সময় ছিল না। কিন্তু আমি যদি ওইটা মুখস্থ করে যেতাম, আমি কিন্তু পারতাম। আমি এই যে পরে যে প্রযুক্তি ইউনিটের পরীক্ষা দিলাম, আমি তোমার বলি একদম সত্যি কথা বলি, প্রযুক্তি ইউনিটের পরীক্ষায় 120টা ম্যাথ থাকে, 120টা ম্যাথ। এন্ড 120টা ম্যাথের জন্য তুমি 60 অ্যারাউন্ড টাইম পাবা। তার মধ্যে আবার সিগনেচারটা আছে। আহ এখন এক একটার জন্য যে এত কম টাইম তুমি পাচ্ছ, তো এটা ম্যাটার করে না। ম্যাটারটা কি করে, যে তুমি ম্যাথগুলা হাতে যদি করতে যাও, ইঞ্জিনিয়ারিং এর বড় বড় ম্যাথ থাকে, তো এই ম্যাথগুলো তুমি যদি হাতে করতে চাও, তুমি কিন্তু কোনোভাবে টাইমে কভার করতে পারবে না। যারা চান্স পায় নাই তারা পারে না বলে চান্স পায় না এরকম কিন্তু না, সবাই পারে। কিন্তু ওই যে টাইমে কভার করতে পারি নাই বলে কিন্তু চান্স হয়নি সবার। মানে যারা যারা পরীক্ষা দিতে গেছে প্রত্যেকে কিন্তু যোগ্যতা আছে ওখানে পড়ার, কিন্তু কেন পারে নাই পড়তে? বিকজ তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই। আর আমি কেন চান্স পাইছি? আমি কেন চান্স পাইছি? কারণ আমি যেটা করছিলাম, আমি বেশিরভাগ, আমি 120টার মধ্যে আমি তোমারে একদম হলফ করে বলতে পারি, আমি 120টার মধ্যে আমি বলতে পারি 70টা ম্যাথ আমি জাস্ট মুখস্থ দাগাইছি। মুখস্থ মানে ম্যাথ না করে মুখস্থ দাগাইছি। এবং আমি তোমারে বলি ম্যাথের, বুঝছো, ম্যাথের কথায় আমি যদি বলি, ম্যাথের অন্তত 10 থেকে 12টা ম্যাথ আমি শুধু আমার অনুমানের উপরে দাগাইছি। 10 থেকে 12টা ম্যাথ শুধু অনুমান। তুমি ভাবতে পারছো কি কোয়ালিটির অনুমান শক্তি ছিল ওই টাইমটায় আমার? যে আমি 10 থেকে 12টা জায়গায় আমি সবগুলো কারেক্ট করে ফেলছিলাম, জাস্ট অনুমান। এরকমও প্রশ্ন গেছে যে প্রশ্ন আমি জীবনের চোখেই দেখিনি, কিন্তু জাস্ট আমি অনেকগুলা থিওরি একসাথে মিলায়ে ওই কয়েক সেকেন্ডের মধ্যে অনুমান করে আমি সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারছি। বুঝতে পেরেছো? এইগুলো হলো সব টাইম ম্যানেজমেন্ট। তো আমি যে এগুলো কেন মুখস্থ করতে বলি, এগুলো বুঝবা যখন ওই কোয়ালিটির পরীক্ষাতে যাবা, তখন বুঝবা। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সব সময় তোমার লাগবে। এর আণবিক ভর কত, এটা কেন তোমার মুখস্থ থাকবে না? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কেন তোমার মুখস্থ থাকবে না? তোমার কেন তোমার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কেন মুখস্থ থাকবে না? এগুলো তো মুখস্থ করা একদম ফরজ হয়ে যাওয়া উচিত তোমার জন্য, বুঝছো? এগুলো মুখস্থ রাখতে হবে। আর যখন মেডিকেলে তুমি পরীক্ষা দিতে যাবা, তখন মেডিকেল মুখস্থ ছাড়া আর কিছুই নাই না। তুমি সে কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, আর বায়োলজি বলো, ও সবই মুখস্থ করে যাওয়া লাগে। মেডিকেল মানেই মুখস্থ এক কথায়। তো যাই হোক, এগুলা ম্যাটার না, ম্যাটার এগুলা করে না। ম্যাটার যেটা করে সেটা আমি এখন করাই, সেটা হচ্ছে তোমার এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেট, বুঝছো, তার আণবিক ভর কত? আণবিক ভর হলো
48। তো এখন এখন এই যে ম্যাগনেসিয়ামের আণবিক ভর 148, তো এখানে আমরা যদি ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি, ম্যাগনেসিয়াম এর শতকরা সংযুতি সংযুতি বুঝছো, ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি আমরা নরমালি এখন নির্ণয় করব। ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি আমরা নির্ণয় করব। তো আমরা কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করব বলো তো? আমরা আগে যে কাজটা করতে চাই সেটা হলো ম্যাগনেসিয়াম কই, এই যে ম্যাগনেসিয়াম বুঝছো। তো ম্যাগনেসিয়ামের যে আণবিক ভরটা আছে এটাকে আমার আগে লিখতে হবে না। ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে কত? 24। 24 নিচে কত? 148 গুণিতক কত? 100। ব্যাস, আমাদের খেলা মিটে গেল। এবার হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুরো যৌগের আণবিক ভর। এই যে নিচে থাকে যৌগের আণবিক ভর, উপরে থাকে আমরা যেই মৌলের শতকরা সংযুতি বের করতে চাই ওই মৌলের আণবিক ভর। আর তারপরে কি থাকে বলতো? তারপরে থাকে হচ্ছে 100%। এই ওই তো একই কথা হলো। আণবিক ভর, পারমাণবিক ভর কেন হবে? আণবিক ভর মানে অণুর ভর। এই যে আমরা ম্যাগনেসিয়ামের বের করতে চাচ্ছি, তাহলে ম্যাগনেসিয়ামের অণুর ভর কত? 24। সেটাই তো। না, দুইটা পরমাণু মানে সবসময় একটা অণু না। দেখো ম্যাগনেসিয়াম একটা ধাতু, ও একা একা থাকতে পারে, তাইলে এর অণুতে শুধু ম্যাগনেসিয়াম আছে। বাট অক্সিজেন একটা গ্যাস, এর পরমাণু হচ্ছে শুধু এই অক্সিজেন, বাট এর অণু কিন্তু হলো O2। বুঝতে পেরেছ? এই যে আমরা বলি সালফার, তো সালফার এর একটা পরমাণু, বাট সালফারের অণু কিন্তু S8। বুঝতে পারছো? তো এই তো ব্যাপার স্যাপার গুলা, সবাই একা একা থাকতে পারে না। যারা একা একা থাকতে পারে তাদের পারমাণবিক ভর আর আণবিক ভর সেম, বাট যারা একা একা থাকতে পারে না তাদের কিন্তু ব্যাপারটা আলাদা। তো এখন কথা হচ্ছে গিয়ে, আমি নর্মালি দেখি যে এখানে 100% যদি দিই তাহলে আমরা কি কত পার্সেন্ট পাই? 24 ডিভাইডেড বাই 148 গুণিতক, গুণিতক আমরা দেব হলো 100। তাইলে আমাদের কত আসে? আমাদের আসে হলো 16%। তাই তো, 16.216%। তো এতটুকু আমাদের ম্যাগনেসিয়ামের আণবিক ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি। আচ্ছা, ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি তো আমরা বুঝলাম। এবার আমরা একটা কাজ করি, চলো তো আমরা একটা কাজ করি। সেটা কি? আমরা চেষ্টা করি যে আমরা নাইট্রোজেনের শতকরা সংযুতি নির্ণয় করার। তো এবার আমরা যেটা করব সেটা হলো নাইট্রোজেন এর শতকরা সংযুতি। বুঝছো, নাইট্রোজেনের শতকরা সংযুতি আমরা একটু চেষ্টা করে দেখি। তো নাইট্রোজেন এখানে আছে কয়টা? দুইটা। এই দেখো, এই যে দুই এখানে থাকা মানে কিন্তু এর সাথেও গুণ এর সাথেও গুণ। তাহলে নাইট্রোজেন আসলে আমার কয়টা আছে? দুইটা আছে, তাই তো। তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে 2 গুণ নাইট্রোজেন কত বলো তো? নাইট্রোজেনের আমার ভর কত ছিল বলো? নাইট্রোজেনের ভর কত ছিল? নাইট্রোজেনের ভর কিন্তু ছিল 14, তাই তো। তো নাইট্রোজেনের আণবিক ভর 2 গুণ 14। তো এই যে আমরা লিখলাম, এরপরে আমরা নিচে কি লিখবো? নিচে লিখবো হচ্ছে 148 গুণিতক 100। আচ্ছা, তো হয়ে গেল। তো এইটা কত পার্সেন্ট আসে বলো? এইটা আসে হচ্ছে আমাদের 18.92%। আচ্ছা, এইটা গেল আমাদের। এবার আমরা নর্মালি একটু অক্সিজেনের পারমাণবিক, অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। অক্সিজেনের শতকরা সংযুতি, অক্সিজেনের শতকরা সংযুতি আমরা নর্মালি একটু নির্ণয় করতে চাই। তাহলে দেখো, অক্সিজেনের শতকরা সংযুতি যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে অক্সিজেন আছে কয়টা? দেখো, 3 দুগুণে 6টা। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 6 গুণ, দেখো অক্সিজেন কত? 16, তাই তো। নিচে কত দিব? 148 বলো। আচ্ছা, 96। আচ্ছা, শিওর তো 96? না, বিশ্বাস না করে না। হুম, আছে। না না, আছে।
বিশ্বাস হচ্ছে না 95 হবে। তুমি কি করেছো? না করি না। 99 হবে। কি সমস্যা? 6 গুণ 16 দেবেন তাও যদি এত ফরিদপুরে আসো একটু, কি জন্য? তোমার সময় নিয়ে মার, সময় নিয়ে মানে সময় নিয়ে মারতে হবে তোমার। না আপনি পারলে আপনি আপনাকে ধরে আদর করবেন। আপনারা মানে আপনারে মানে তোমারে একদম সময় নিয়ে মারতে হবে, মানে এই টাইম নিয়ে মারতে হবে, অনেক অনেক টাইম নিয়ে মারতে হবে। আর আঙ্কেল আপনারা কিছু বলে না? কারো বাড়ি রাখবো না তো, কারো বাড়ি রাখবো মানে না, মানে কারো বাড়ি রাখবো না, মানে কেউ ঠেকানোর থাকবে না। আমি তো গেলে আঙ্কেল আর কি বন্ধু থাকবো, আপনি মানে কি করবেন? টাইম নিয়ে মারতে হবে, মানে অল্প অল্প মারার কাজ না। এই ক্যালকুলেটরে পাতায় তোমার 96 এসে, আমি তো এক্ষুনি ডিপ্রেশনে চলে গেলাম। আমি বলছি 6 গুণ 16 96 আপনার। এটা এটা করলে 96 আসে। 6 গুণ 16 96 হবে, 6 গুণ 16 তাই বলি, আমার সহ্য কথাবার্তা বলেন না। আমি বলছি ও অক্সিজেনের কই এটা, যাই হোক এখানে অক্সিজেনের আণবিক ভর অক্সিজেন শতকরা সংযুক্তি হলো 64.86%। আমি এখনই চলে গেলাম কুমায় তোমার এই কথা শুনে। যাই হোক, আমি আচ্ছা, তো এই শতকরা সংযুতি বের করা শিখছো কিনা বলো? আচ্ছা, এখন নিশাত তুমি শতকরা সংযুতি মনে করো বের করে ফেললে, এখন শতকরা সংযুতি সঠিক হলো কিনা সেটা তুমি কিভাবে বুঝবা? দেখো, সঠিক হলো কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো, আমরা একটা পালাম হচ্ছে 16.216, এরপরে আমরা কি পালাম 18.92, আরেকটা কি পালাম 64.86। তো এইগুলা আমরা মোট যোগ করবো, এই নিশাত মনোযোগ দাও, এগুলা আমরা যোগ করবো। তো এইগুলা সব যোগ করে দেখো যে কাটায় কাটায় 100 হবে, কাটায় কাটায় যদি 100 হয় তাইলে আমাদের সঠিক আছে, যদি 100 না হয় তাইলে ভুল আছে। ম্যাডামদের তো টাইম আছে, দেখবে কাটাই কাটাই। ম্যাডামরা তো দেখবে না, ম্যাডামদের মুখস্থ আছে মান, ম্যাডামরা মান দেখবে, কিন্তু তুমি তো, তোমার তো আর মান মুখস্থ থাকবে না, কারণ তুমি তো পরীক্ষায় নতুন। তো তুমি কি করবা, তুমি লাস্টে মিলাই দেখবা যে সব মিলাই 100 হচ্ছে কিনা, 100 না হলে কিন্তু কাটা। আচ্ছা, তো গেল। এখন আমরা পরের ম্যাচ যাবো যে বিকার দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে। দ্রবণের প্রকৃতি কেমন হবে, বুঝছো? দ্রবণ কি অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে, এটা বের করতে হবে, তাই না? আস্তে 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 বলো। আর কয়টা অঙ্ক করাবেন? এই যে লাস্ট এই অঙ্কটা। এই অঙ্কটা লাস্ট? হ্যাঁ, আর 7 আর 8 অধ্যায়ের অঙ্ক? সবই করাবো, চিন্তা নাই। তো এটা লাস্ট হলো কি করে তোমরা? চুপ করে থাকো, দেখে নে। এখন কথা হলো, এই যে ব্যাপারটা আমি তোমার বলি যে, এই শোনো, 6 আর 7 অধ্যায় আমি কিন্তু থিওরি আরেকবার করে পড়াইছি, বাট 8 অধ্যায়ের থিওরি কিন্তু আরেকবার আমি পড়াইনি, তাই না? এই জন্য 8 অধ্যায় আমি আরেকবার পড়াবো, দেন আমি তোমাকে, সেটা হতে পারে নেক্সট ক্লাসে, বাট সমস্যার কিছু নাই, তোমার চিন্তায় কিছু নাই। অঙ্ক পরীক্ষা। আমি তোমাকে চিন্তা করতে মানা করছি নিশা, এই পরীক্ষা তোমার জীবন বেচা কিনা পরীক্ষা না। জীবন বাঁচার জন্যই তো বলবো, চাপ কমানো বাড়ি থাকতে চলে না। রাস্তায় এসে কথাগুলো বলতে সেটা আমার ভগবানকে দিয়ে কি কি রাস্তায় কি হয়েছে? বলছি পরীক্ষায় খারাপ হলে আপু বাড়ি থাকতে দেবো না, আর রাস্তায় থাকলে তখন বলতে সে খারাপ হচ্ছে। সাথে থাকবা সাথে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আর কি এবার বলেছে যে
এই যে বিকার দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে নির্ণয় করো। তো এখন দ্রবণের প্রকৃতি কেমন হবে সেটা নির্ণয় করতে গেলে আগে তোমার বিক্রিয়া করে বলতে হবে। আচ্ছা, দ্রবণের প্রকৃতি কেমন হইতে পারে সেটা আমি তোমার আগে বলি। প্রকৃতি কি কি হইতে পারে? প্রকৃতি কিন্তু দুই রকমের হইতে পারে, একটা হলো অ্যাসিড আর একটা হলো। তো দেখো, দ্রবণের প্রকৃতি কয় রকম হইতে পারে? দুই রকমের, একটা হলো অ্যাসিডিক আর একটা হলো ক্ষার। তো দ্রবণের প্রকৃতি কয় রকমের হইতে পারে? দুই রকমের, একটা হলো অ্যাসিডিক আর একটা হলো ক্ষার। তো দ্রবণের প্রকৃতি কিন্তু দুই রকমের হইতে পারে, অ্যাসিডিক এবং ক্ষার। তো দুই রকমেরই হইতে পারে। তো এখন কথা হচ্ছে আমার আসলে কোন রকমের সেটা আমাদের আগে বের করতে হবে কিভাবে। আচ্ছা, তো যে কোনো কিছু বের করতে গেলে আমরা কিন্তু নর্মালি সমীকরণ ছাড়া কিন্তু বের করতে পারি না। তো আমরা কিন্তু সমীকরণটা আগের থেকে লিখে রাখছিলাম। এই দেখো সমীকরণটা কি ছিল বলতো? এই যে MgOH2 প্লাস 2HNO3, এটার সাথে বিক্রিয়া করে আমরা কি পাইছিলাম? MgNO3 2 প্লাস 2H2O, আমরা নর্মালি এইটা পাইছিলাম। এখন আমার কথা হলো যে আমাদের এই যে প্রকৃতি আসলে অ্যাসিডীয় না ক্ষারীয় সেটা আমরা বের করতে হবে। তো এইটা নর্মালি অ্যাসিডিক নাকি ক্ষারী এটা আমরা বের করব, বুঝছো? তো এখন এটা নর্মালি আমরা কিভাবে বের করতে পারি? মনে হয় পারবো না, আপনি আমি অবশ্যই করে দেবো, তুমি পারলেও আমি করে দেবো, সমস্যা নাই। তো এখন এটা নর্মালি আমরা কিভাবে করে থাকি আমি তোমাকে বলি। তো এখানে দেখো কয়েকটা জিনিস আছে, আমি তোমার নর্মালি কয়েকটা জিনিস সম্পর্কে বলি। এখানে আমাদের কি কি দেওয়া আছে। আচ্ছা, পাত্র নম্বর 1-এ আমাদের এখানে একটা কিন্তু ভি দেওয়া আছে, তাই না? এখানে কিন্তু আমাদের একটা ও আচ্ছা। এখানে কিন্তু আমাদের একটা ভি দেওয়া আছে, তাই না? ভি দেওয়া আছে। আচ্ছা, তো এটা যে যদি ভি দেওয়া থাকে তাহলে এইটা কিন্তু আমাদের ডাব্লু, তাই না? এটা কিন্তু আমাদের ডাব্লু দেওয়া আছে, তাই তো? একটা ডাব্লু দেওয়া আছে। তো এখন এটা যদি ডাব্লু দেওয়া থাকে তাইলে এই যে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ভর কত সেটা বের করো তো নিশাত। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? ম্যাগনেসিয়ামের বর্গ। আমি কি সেটাই তো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আমাদের ভর কত সেটা বের করো, আণবিক ভর। করছি। করো, কত হয়েছে? হ্যাঁ দাঁড়ান না। আটান্ন। কত হয়েছে? আটান্ন। 58 হয়েছে? আসলে কি 58 হয়েছে? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ঠিক এবার আছে। এবার এটা বের করো। এইটা তুমি করো, আমার তো মুখস্থ, তুমি করো। 64, আচ্ছা। 64, আচ্ছা হইলো 64। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে এই যে আমাদের বিকার 2 নম্বর যে বিকার আছে বা বিকার বি, এই যে বিকার বি তে আমাদের কিন্তু ডাব্লুর মান দেওয়া নাই। ডাব্লু কি দেওয়া আছে? দেওয়া নাই। তো ডাব্লুর মানটা আগে বের করে ফেলো তো। করো। এস এর মান তো 0.5। হ্যাঁ,
গান গাচ্ছেন কেন? কই বাড়িতে আপনি ওটা আমার কি জন্য দেখছে? আমি কি বলেছি আমি পারবো না এটা? না ওটা আমার নাকি খাবো খাবি কিন্তু পারবো কিন্তু আমার এমনি জামা কাপড় নেই যাবে ওটা কি ফ্রি? ওটা? হ্যাঁ অবশ্যই ফ্রি তো। আপনি জান বললেন কিন্তু আমার জামা কাপড় নেই। দেখো দেখেন আমি প্রচুর আমি এরকম প্রচুর কি কর তুমি ওটা বুঝছো কি করবো আমি করবো আমার গায়ে হয়তো কত হলো? আর ক্যালকুলেটরের মান আসতেছে না দ্বারা 7.7.88 7.88, হ্যাঁ 88 7.88 তাই তো? 7. তো এখন আমার কথা হচ্ছে দেখো, এখন আমার কথা হলো যে এটা অ্যাসিডিক নাকি ক্ষারীয় সেটা আগে আমরা বের করতে চাই, তাই তো? এটা অ্যাসিড না ক্ষার, মানে এই যে দ্রবণ, মানে এই যে আমাদের এই যে দ্রবণটা হইলো, বুঝছো, এই দুইটা বিক্রিয়া করে আমাদের যে দ্রবণটা হইলো, এই দ্রবণটা কি অ্যাসিড নাকি ক্ষার, মানে এই দ্রবণটা কি অ্যাসিড নাকি ক্ষার। নর্মালি আমরা এইটাই বের করতে চাই, এইটাই আমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য, তাই তো? তাইলে আমরা নর্মালি একটা একটা কাজ করতে পারি। কি কাজ বলো তো? আমরা বলতে পারি যে আমাদের আহ নর্মালি আমরা একটা বিক্রিয়া করতে পারি, করে আমরা একটা কাজ করতে পারি যে আসলে এটা অ্যাসিডিক নাকি ক্ষার সেটা আমরা বের করতে চাই, তাই তো? আচ্ছা নিশাত বলো তো, এখন আমরা এখানে কি করতে পারি, কি করলে কাজ হবে বলো আপনার তো? যেমন না না, আমি তো অবশ্যই তোমাকে করাই দিব, বাট তুমি কি অ্যাপ্রোচে আগাইতে এই প্রশ্ন পরীক্ষাতে পড়লে সেটা বলো। আমি বললে আপনি দেখে করালেন আমি কেন বলবো না না, তুমি বলো। মামা আমি বলবো বলো বলো, সমস্যা নেই সমস্যা নেই, তুমি যেই নিয়মে বলবো আমি অন্য নিয়মেই করাবো, যাও। দাঁড়ান মনে করি আপনি এরকম গান গাচ্ছেন অসহ্য আরে আমি গান গাচ্ছি না, পাগল নাকি আমি গান গাবো? এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার আর সোডিয়াম এটা কি NaOH এটা অ্যাসিড তাই না হুম। নাইট্রিক অ্যাসিড হ্যাঁ, তো সাইট্রিক অ্যাসিড এখানে না। নাইট্রিক অ্যাসিড হ্যাঁ, হবে। আচ্ছা দেখো, আমি নর্মালি তোমাকে একটা কথা বলি, আমাদের এই যে আমাদের কত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে? 54 গ্রাম। 98 ওই 58 গ্রাম, তাই তো? 58 গ্রাম। আপনি কত আচ্ছা, তো 58 গ্রাম আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠান্ডা পছন্দ করে এমজি ওইচ। বন্ধ করছি, দেখি কিভাবে বন্ধ করা। আহ, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে কত গ্রামের সাথে? বিক্রিয়া করছে হলো 64 গ্রাম HNO3 এর সাথে, তাই কি না বলো তো? কিন্তু হ্যাঁ। হুম আচ্ছা, তো এখন আমার কথা হলো 1 গ্রাম
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 64 বাই, সমান চিহ্ন দিচ্ছেন কেন? এটা কি সমান ইকুইভ্যালেন্ট বলে? তো যাই হোক, ইকুইভ্যালেন্ট। আচ্ছা তো যাই হোক, কি করবে ওটা দিয়ে? আচ্ছা এটা বুঝবা, এটা সামনে বুঝবা, এখন দরকার নাই, এ বুঝাইলে সামনে যা বুঝাইছি সব ভুলে যেতে পারো। আচ্ছা তো এখন কথা হলো যে আমাদের কত গ্রাম আছে ম্যাগনেসিয়াম, আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঠিক কত গ্রাম দেওয়া আছে এখানে? 10 গ্রাম, তাই না? তো 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 64/58 গুণিতক 10, তাহলে কত হলো? 10 গ্রাম কেন দেবো এর ভিতরে? আমাদের এই যে 10 গ্রাম আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি না, ও, তো 10 গ্রাম কতগুলোর সাথে বিক্রিয়া করে, এই 10 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করে আমরা সেইটুকু বের করতে চাই। তাইলে আমরা কত পাইছি? আমরা পাইছি হচ্ছে আহ 11.03 গ্রামের সাথে, তাই না? তো আমরা পাইছি যে 10 গ্রাম যদি আমরা মিশাই, তার মানে এই দুইটাকে একসাথে মিশাই দিলাম, তাই তো? এই দুইটাকে আমরা একসাথে নর্মালি মিশাই দিলাম। তাহলে দেখো এখানে আমাদের কতটুকু আছে বলো, এখানে আমাদের এটা 7.88 গ্রাম আছে না? হ্যাঁ, আচ্ছা, তো ভালো করে দেখো 7.88 গ্রাম আছে, বাট আমরা 10 গ্রাম তো মিশাইছি। তো 10 গ্রাম আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঠিক কত গ্রামের সাথে বিক্রিয়া করছে? 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে কত গ্রামের সাথে? 11.0। 11.00। তাইলে আমাদের এখানে যে আমরা যে এইটা দিছি বুঝছো, এই যে আমরা 7.88 গ্রাম যে দিছি, তাইলে এটা কি কম হয়ে গেছে না দেওয়া? কোনটা? এই যে বি পাত্রে আমরা যে দ্রবণটা দিছি, এটা কি আমাদের কম হয়ে গেছে না? হ্যাঁ, কারণ এইটা তো আমাদের যে ম্যাগনেসিয়াম আমরা যতটুকু ব্যবহার করেছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এইটা তো আমাদের বিক্রিয়া করার কথা ছিল আসলে 11.3 গ্রামের সাথে, বাট ও বিক্রিয়া করছে মাত্র 7.88 গ্রামের সাথে, তাইলে আমরা কি কম দিয়ে ফেলছি না? হ্যাঁ, তাহলে কি ওটা তাহলে ভারী হতো? তাহলে এইটা কি, এটা লিমিটিং বিক্রিয়ক না? হুম, আচ্ছা তাহলে লিমিটিং বিক্রিয়ক বুঝতে পেরেছো, লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? হ্যাঁ, যেটা শেষ তাহলে হয়ে যাবে। আচ্ছা তো এইটা শেষ হয়ে গেল, এটা লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা বুঝতে পারলাম আমরা যে এটা লিমিটিং বিক্রিয়ক, তাইলে বেশি থেকে যাচ্ছে কোনটা, অ্যাসিড নাকি ক্ষার? হ্যাঁ, তাইলে লিমিটিং বিক্রিয়ক তাহলে আমাদের এই দ্রবণটা অ্যাসিডই হবে না ক্ষারীয় হবে? ভারী। ক্ষারীয় হবে। বোঝা গেছে কিনা বলো তো? ভেরি হ্যাঁ, গুড। বুঝছি। আচ্ছা তো এখন নর্মাল একটা নর্মাল একটা সিকিউ দেখাবো, মানে এত সহজ সহজে সিকিউ আসতে পারে আসলে এটা ধারণার বাইরে। আমার প্রশ্ন দেখে মাঝে মাঝে তুমি হচ্ছে ডিপ্রেশনে চলে যাইতে পারো আমার প্রশ্ন দেখে, বাট আসলে বোর্ডে এরকম প্রশ্ন আসে না। তো যাই হোক, স্কুলের প্রশ্ন করতে। স্কুলে যারা প্রশ্ন করবে বোর্ডেও তো তারাই প্রশ্ন করবে, তাই না? কারণ স্কুলের টিচাররাই তো বোর্ডে প্রশ্ন করবে, বোর্ডে তো আর আমি প্রশ্ন করবো না। 2 মিনিট ব্রেক। না না, ব্রেক না, একবারে শেষ করাই দেবো। এটা খুব অল্প, তুমি বুঝতে পারবা, আমি খুব আস্তে আস্তে, আজকে তো খুব স্লো পড়াচ্ছি বুঝতে পারছো, আজকে আমার গতি অনেক স্লো না, আমি শেষ করাই দিব আজকে। তো দেখো আমরা যদি বলি, বলো। 2 মিনিট। 2 মিনিট না, 2 মিনিট না, তুমি দেখো। 5 মিনিট। আমি বলছি শেষ করাই দিব, তাহলে তাহলে কিন্তু ছুটি দিয়ে দেবো এখনই। না না না, আমি যাইতেছি, আমার উঠা লাগবে এখন 2 মিনিট। পা উঁচু করে বসো। আচ্ছা ঠিক আছে, যাও।
নিশাত হয়েছে? হুম, দেখো নিশাত, এবার আমি তোমার বলি যে এ যৌগের এস এর জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এ যৌগ কোনটা? এইটা, তাই না? এটা হচ্ছে এ যৌগ। এই যৌগটা আগে আমাদেরকে কিন্তু লিখে নিতে হবে। দেখো Mg, ও ম্যাগনেসিয়াম অক্সাইড, বুঝছো, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড নরমালি, প্লাস এবার আমরা লিখতে পারি H2SO4। এইটা আমরা বিক্রিয়া করাবো। দেখো Mg প্লাস আর অক্সিজেন মাইনাস, তুমি জানো এটা। আবার এটা প্লাস এটা মাইনাস, এটাও তুমি জানো। আচ্ছা, তো এটা সালফেট আয়ন, তো সালফেট আয়নের যোজনী 2, এটাও তুমি জানো। এবার আমরা নরমালি কি করব? প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাই তো? তো দেখো আমাদের প্লাস কি, এই যে এইটা যাবে মাইনাসের কাছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে Mg, এখানে আমরা কি লিখবো? SO4, তাই না? MgSO4, আমরা নরমালি এটা লিখলাম MgSO4। এরপরে প্লাস দিয়ে আমরা কি লিখবো? প্লাস দিয়ে আমরা লিখবো হচ্ছে, দেখো আমরা লিখবো H2, আমরা কি লিখবো? H2O, নরমালি আমরা এটা লিখে দিলাম। আচ্ছা, তো দেখো তো আমাদের সমতা আছে কিনা, আমাদের সমতা আছে কিনা এটা দেখো, সমতা কি আদৌ আছে কিনা দেখো তো। আমাদের সমতা নাই, তাই না? আছে তো। আছে নাকি নাই, ভালো করে দেখো যে সমতা আছে নাকি নাই। হ্যাঁ, নাই? আছে। আছে? হুম, আছে, সমতা আমাদের আছে। আচ্ছা, সমতা যদি আমাদের থেকে থাকে, তো এখন আমার কথা হচ্ছে গিয়ে যে, আচ্ছা নিশাত, তাইলে আমি হ্যাঁ, তোমারে বলি যে এই যে ম্যাগনেসিয়াম এখানে একটা আছে, এখানে কয়টা আছে? একটা আছে। এখানে অক্সিজেন একটা আছে, এখানে অক্সিজেন কয়টা আছে? একটা আছে। এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা, এখানে সালফেট একটা, এখানে সালফেট একটা, তো আছে, এখানে আছে। তো এখন আমাদের, আমরা এই জায়গাটায় আমাদের যে এ, এই যে এ যে বিক্রিয়াটা সেটা পালাম, এ যে যৌগটা সেটা কি পালাম বলতো? আমরা এই যে ম্যাগনেসিয়াম সালফেট। তো এবার আমরা এখানে লিখলাম যে ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, তো ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেটে আমাদের আহ এই যে সালফারের জারণ সংখ্যা বের করতে বলেছে। কিসের জারণ সংখ্যা? সালফারের। তো আমরা জানি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত বলতো? ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হলো +2, তাই তো? আচ্ছা, +2। আচ্ছা, এরপর আমরা প্লাস দিলাম, দিয়ে সালফেটের জারণ সংখ্যা আমরা এক্স জানি, সালফারের জারণ। আচ্ছা, অক্সিজেনের জারণ সংখ্যা কত বলতো? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে আমাদের -2, -2 গুণ 4 সমান সমান 0, বলো। এখানে যোগ হবে না, প্লাস হবে না? এক্স হবে কিনা, এই এক্স যোগ হবে কিনা? হ্যাঁ, এখানে প্লাস হবে। হ্যাঁ হবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা এক্স এর মান বের করলে কিন্তু আমরা সালফারের জারণ সংখ্যা বের করতে পারবো। এটা কিন্তু রাজশাহী বোর্ড 24 সালে আসছিল, মানে কিন্তু খুব রিসেন্টলি আসা প্রশ্ন এটা। তাহলে বুঝতে পারছো কি কোয়ালিটির সহজ প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এবার তোমাকে বলছে যে উদ্দীপকের দুইটি বিক্রিয়া হয়েছে, বুঝছো? তো বলেছে যে এদের মধ্যে এদের মধ্যে একটি রেডক্স হলেও অন্যটি নন রেডক্স। রেডক্স মানে কি? জারণ বিজারণ, তাই তো? জারণ বিজারণ। আর নন রেডক্স মানে কি? হবে না, বুঝছো? হবে না, যে কি হবে না বলতো? এই জারণ বিজারণ হবে না, তাই তো? তো এখন কথা হচ্ছে যে এই যে জারণ বিজারণ হবে বা জারণ বিজারণ হবে না, এই যে কথাটা আমি তোমাকে বললাম এতক্ষণ ধরে, এখন কথা হলো আমরা দুইটা বিক্রিয়া দেখি যে আসলে জারণ বিজারণ হয়েছে কি হয় নাই। তো দেখো আমি এখানে লিখি 2 mg, ও mg প্লাস O2। তো এইটা বিক্রিয়া করে আমাদের কি তৈরি করলো বলতো? 2 mg ও তৈরি করলো। এই যে একটা কাজ করলো। আবার আমি তোমারে, তাইলে আমি এবার নরমালি বলি, এই যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? 0, তাই না? 0 না? আমাদের অক্সিজেনের জারণ সংখ্যা কত? 0, তাই কি না? আচ্ছা, তো এখন, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এই যে এখানে আমাদের ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত হলো? আমাদের +2 হলো। এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত হলো? -2 হলো। তাইলে এই যে আমার জারণ সংখ্যা যে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে আমাদের জারণ সংখ্যা যে বেড়ে গেল, এখানে আমাদের যে জারণ হলো, আর এই জায়গায় আমার জারণ সংখ্যা যে কমে গেল, এখানে যে আমার বিজারণ হলো, এটা তো তুমি বুঝছো। তো এখন এই যে আমাদের জারণ বিজারণ কিন্তু হয়ে গেল এখানে, বাট এই বিক্রিয়াটার দিকে তুমি একটু খেয়াল করো। এখানে আমরা যেই দ্বিতীয় নম্বর যে বিক্রিয়াটা লিখছিলাম, এই যে এই বিক্রিয়াটা,
তো এই বিক্রিয়াটার দিকে তুমি যদি একটু ফলো করো তাহলে তুমি দেখতে পারবা যে এখানে আমাদের ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হলো +2, তাই না? এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2। তো এই পাশে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত হলো? এই +2ই কিন্তু থাকলো, বিকজ এই যে সালফেট যে আয়ন, এর জারণ সংখ্যা তো বা এর যোজন তো 2। তো দেখো এর জারণ সংখ্যা যে +2 ছিল, এইটা কিন্তু +2ই থাকলো। আচ্ছা, তো এই যে অক্সিজেন, এর জারণ সংখ্যা ছিল -2। দেখো এই পাশে যে অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু -2ই থাকলো, চেঞ্জ হয় নাই কিন্তু। আবার এখানে হাইড্রোজেনের +1 ছিল, এখানে দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা +1ই থাকলো, চেঞ্জ হয় নাই কিন্তু। এখানে সালফেটের জারণ সংখ্যা -2 ছিল, এখানেও কিন্তু সালফেটের জারণ সংখ্যা -2ই থাকলো, এখানেও কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাইলে এখানে কিন্তু জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে না। তাইলে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা আমাদের নন রেডক্স বা জারণ বিজারণ কিন্তু এখানে হয়নি, এটা হলো নন রেডক্স। বুঝছো, এটা আমাদের নন রেডক্স বা এখানে আমাদের জারণ বিজারণ হয় নাই। বোঝা গেছে বলো তো? আচ্ছা, তো এই কোয়ালিটির যে সহজ সহজ প্রশ্নগুলা, এইগুলাই তোমার পরীক্ষাতে আসবে। তো এই নিয়ে প্যানিক হওয়ার মতন কিছুই নাই। কথা হলো কোশ্চেন গুলো ধুমাই প্র্যাকটিস করো, আর যেগুলা হ্যাঁ কি কিছু না, ম্যাথ পরীক্ষাতে দোষ হতে পারে, ম্যাথ প্র্যাকটিস করা লাগবে না। আজকে কি বার? রবিবার। এখন 1 সপ্তাহ পরে ম্যাথ পরীক্ষা, এত আগের থেকে করবা? আচ্ছা, ম্যাথ তো অবশ্যই প্র্যাকটিস করবা, প্যারালালি করবা, বুঝছো? তার মানে এই না যান জীবন ছেড়ে দিয়ে শুধু এখন ম্যাথ করতে হবে, ম্যাথ করবা পাশাপাশি। আমি কিছু বুঝি না আবার। পাশাপাশি ম্যাথ করতে হবে, মানে ম্যাথ তো করবাই একটা মানে দিনের একটা বেশি সময় ম্যাথ করবা, কিন্তু তার পাশাপাশি কেমিস্ট্রিটা করবা একটু, ফিজিক্সটা একটু করবা, বায়োলজিটা একটু করবা, বাংলাটা করবা, ইংলিশটা করবা, তার পাশাপাশি ম্যাথটা করবা। বুঝতে পেরেছো? কি কথা পাগল, কি বলিছি আমি, বলো। জানি না কি বলছে, মাথার উপর থেকে, আচ্ছা, মাথার উপর থেকে তাদের উপর দিয়ে। আমি বলছি সবকিছুর পাশাপাশি ম্যাথ করতে হবে। মানে আমার ম্যাথ পরীক্ষা, আমি কি ম্যাথের পাশাপাশি সবকিছু করবো না সবকিছুর পাশাপাশি ম্যাথ করবো সেইটা ও আচ্ছা, ম্যাথের পাশাপাশি সবকিছু করবা। হ্যাঁ। দিনে অবশ্যই 2-3 ঘন্টা, দেখো তুমি তো বাসায় থাকো তাই না, বাসা থেকে তো বেরো না, তাইলে তুমি প্রতিটা সাবজেক্টের জন্য যদি 1 ঘন্টা করে দাও, মনে করো যে তুমি 1 ঘন্টা তুমি কেমিস্ট্রি পড়লে, 1 ঘন্টা তুমি ফিজিক্স পড়লে, 1 ঘন্টা তুমি বায়োলজি পড়লে, আর মনে করো যে বাংলা তারপরে ইংলিশ এই সবগুলা মিলায় তুমি মোটামুটি 1 ঘন্টা একটা চোখ বুলাই গেলে। তো এতে মনে করো যে তুমি দিনে যদি 3 ঘন্টা রাখো বা 4 ঘন্টা রাখো অন্যান্য সাবজেক্ট একবার করে রিভাইজ দেওয়ার জন্য, আর দিনে মনে করো যে 4-5 ঘন্টা রাখলে শুধু ম্যাথ পড়ার জন্য, ওই তো দিনে তো তোমার কয় ঘন্টা, 8 ঘন্টা পড়াশোনা করতে হবে তাই না? 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাইতে হয়, 8 ঘন্টা খাইতে হয়, 8 ঘন্টা কাজ করতে হয়, তাই না? তো তোমার কাজ তো পড়াশোনা করা। বুঝছো? তাইলে আমরা রেকর্ড অফ করি।